সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘর বাড়ি উপন্যাসটির ২৭তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। লক্ষ্মীর মুখ নাড়াকে বৌদিও ভয় পায়, ডাকেননি। বদ্রিদা আর কিছু বলেননি। আমার কিন্তু প্রচণ্ড রাগ হয়েছিল ভেতরে ভেতরে। দাসীবাদীর কাজ করিস, তোর এত মুখ নাড়া থাকবে কেন? বৌদির উপর রাগ হলো। এত ভালো মানুষ হলে তোমার সংসার চলবে কি করে? তারপরে মনে হলো, কারণটা কি পিলু? সেই খাওয়া নিয়ে কথা বলায় লক্ষ্মী কি অভিমান করে শুয়ে আছে? ওর এই মান অভিমান নিয়ে প্রশ্ন করার কেউ নেই। অসুখ বিসুখ হতে পারে, না, সেই প্রশ্ন করারও কেউ নেই। বৌদিও সাহস পায় না ওর মুখ নাড়ার ভয়ে। খুব বেশি বাড়াবাড়ি করলে বদ্রিদা যাবেন। এক ধমক, ওঠ ওঠ বলছি, যাও খাও গে। তখন লক্ষ্মী সুরসুর করে উঠে পড়বে, খাবে আর কাঁদবে। এই দৃশ্য ওর আমি কতদিন দেখেছি। আমার কথায় কেউ আঁচল পেতে গোলা ঘরেই শুয়ে আছে ভাবতেই মনটা কেমন চঞ্চল হয়ে উঠল। এক অসহায় নারী অফুরন্ত স্নেহের ভাণ্ডার নিয়ে দেবস্থানে পড়ে আছে। কতবার তার প্রমাণ পেয়েছি। পিলুর খাওয়া নিয়ে লক্ষ্মীকে ওভাবে না বললেই হতো। খাচ্ছি আর নিজেকে বারবার ধিক্কার দিচ্ছি। বৌদি শুধু একবার বলেছিলেন, এ কি বিলু, তুমি তো কিছুই খাচ্ছ না। কি বলবো? একদিন পিলুকে না খাইয়ে পাঠিয়ে দেবার পর খেতে পারছিলাম না। খেতে খেতে গোপনে কাঁদছিলাম। লক্ষ্যের জন্য তেমনি এক আমার কষ্ট। দেবস্থানে এক মারমুখী নারীর ছবির মধ্যে কোনো গোপন সৌন্দর্য এভাবে লুকিয়ে থাকে সেদিন টের পেয়েছিলাম। সবার অলক্ষ্যে সেই গোলা ঘরে গিয়ে ডেকেছিলাম, লক্ষ্মী, আজ আবার না খেয়ে থাকবে না তো? সহসা দেখেছিলাম লক্ষ্মী আঁচল তুলে লাফিয়ে উঠেছিল। বলেছিল, আমার দায় পড়েছে না খেয়ে থাকতে। তারপর শাড়ি সামলে সামলে যাবার সময় মুখের ওপর রেগে বলে গিয়েছিল, তুমি আমাকে কি ভাবো ঠাকুর? লক্ষ্মীর আমাকে এই প্রথম ঠাকুর বলে সম্বোধন। এটা সম্মানের না অসম্মানের বুঝতে পারিনি। পরেও লক্ষ্মী আমাকে একা পেলে বলেছে, ঠাকুর, আর পড়ে আমায় উদ্ধার করতে হবে না। রাত অনেক হয়েছে, শুয়ে পড়ো। রাত জাগলে শরীর খারাপ করবে। অথবা বলতো, ঠাকুর, বিয়ে থা করো, সুন্দর মতো ঠাকুরও নাসুক, পুজো দেব। কাকে? তোমাকে না গো, আমার প্রাণের ঠাকুরকে। মাঝে মাঝে মনে হতো লক্ষ্মীর কি মাথায় গোলমাল আছে, বড় বেশি বেপরোয়া। বয়স অনুযায়ী বেশি পাকা পাকা কথা বলে। লক্ষ্য করেছি আমি বাড়ি যাব বললে লক্ষ্মী কেমন জলে পড়ে যায়। আমাদের বুঝি পছন্দ না ঠাকুর? এ কথা কেন? এই যে ছুটি হলে বাড়ি যেতে ইচ্ছে হয়, আমাকে নিয়ে যাবে? যাবে তুমি? যাব না কেন, একদিনও তো বললে না যেতে। পরে মনে হলো আমি লক্ষ্মীকে নিয়ে একটা বন জঙ্গলের ভেতর দিয়ে বাড়ি নিয়ে যেতে পারি না, কি যেন সংকোচ। অথচ লক্ষ্মী কত সহজে বলল যাবে। আমি নিজেও না বুঝে কথাটা বলেছি। লক্ষ্মী আমার সঙ্গে যেতে চাইলেই নিয়ে যেতে পারি না। আর লক্ষ্মীর যা স্বভাব, হয়তো গিয়ে ভেতর বাড়িতে তখনই বলবে, মাস্টারের সঙ্গে যাচ্ছি, আজ ফিরব না, জলটল যা লাগে তুলে নিও। লক্ষ্মী বললে দোষের হবে না, তার স্বভাব সবাই জানে। কিন্তু আমার উপর বাড়ির মানুষদের ভরসা নাও থাকতে পারে। কি আক্কেল তোমার মাস্টার, একটা সমস্ত মেয়েকে একা বন জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে যেতে চাও? তাড়াতাড়ি কথাটা ঘুরিয়ে বললাম, হ্যাঁ চলো না একদিন, বৌদি, দিদি, নটু, পটু, তুমি, সবাইকে নিয়ে বেরিয়ে আসি। সবার সঙ্গে কেন যাব ঠাকুর? যেতে হয় তোমার সঙ্গে যাব, যা কপালে থাকে হবে। আমার চোখ মুখ কেমন ঝাঁঝা করছে। লক্ষ্মীর আকার ইঙ্গিতে কথাবার্তা কেমন আমাকে নাড়া দেয়। বেশ গম্ভীর গলায় বললাম, সে হয় না। হয় না কেন? কিছু একটা হলে? কি হবে? হতেও তো পারে। তুমি আমাকে খেয়ে ফেলবে বুঝি? হতেও পারে। লক্ষ্মীর সঙ্গে থেকে আমি নিজেও পেকে যাচ্ছিলাম। লক্ষ্মী কি ধরতে পারে?
আসলে আমার মুখ যতই নবীন সন্ন্যাসীর মতো দেখাক, আমি তা নই। আমিও বড় হয়ে গেছি। আমারও একটা ছোট্ট মতো বালিকাকে সঙ্গী পেতে ইচ্ছে করে। এই বয়সটার কি ধর্ম লক্ষ্মীর বোধ হয় তা নখদর্পণে। কলেজে আমার বয়সী একটা সুন্দর মেয়েকে দেখার জন্য কতদিন যে কলেজ টাওয়ারের পাশে দাঁড়িয়ে থেকেছি। নাম জানার সাহসও ছিল না। ওর সঙ্গে আমার কোনো ক্লাস হয় না। কেন যে ওদের সেকশনে ভর্তি হলাম না? কো এডুকেশন কলেজ। মেয়েটিকে যখনই দেখি তখনই ভারী নতুন মনে হয়। আমার মতো লম্বা, পাতলা চেহারা, লাল পেড়ে শাড়ি পরনে, পায়ে নীল রঙের চটি। শীতের দিনে র্যাপার গায়ে যখন সে সিঁড়ি ধরে কেয়া ফুলের গাছটার পাশে হারিয়ে যায়, তখন কেমন এক শূন্যতায় ভুগি। আমার মুখ দেখে লক্ষ্মী কি টের পায় তার ঠাকুর ভালোবাসার কাঙাল? লক্ষ্মী হঠাৎ জোরে হেসে দিল। সে সাহসই তোমার নেই। আমি আর একটা কথা বলতে সাহস পেলাম না। লক্ষ্মী এরপর কিভাবে আমার সঙ্গে কথা বলবে বুঝতে পারছিলাম না। অথচ সেই একদিন আমি ওর মুখ দেখতে গেলে কি কাতর গলা, না মাস্টার না, আমার সঙ্গে জড়িয়ে যেও না, তোমার অমঙ্গল হবে। আসলে আমার এই ঘরটা বিকেলের দিকে খালিই পড়ে থাকে। এ বাড়িতে সবারই দিবানিদ্রার অভ্যাস। রাতে শিবাভোগের জন্য 12টা পর্যন্ত জাগতে হয়, এটা এ বাড়িতে থাকার পরেই বুঝে গেছি। এখন বুঝে গেছি কলেজ থেকে সকাল সকাল ফিরলে লক্ষ্মী খুশি হয়। সে যেন অপেক্ষা করে থাকে। সে কি সত্যি মনে করে আমি তার প্রাণের ঠাকুর? না হলে এত সেবা যত্ন, আমার যে বাবু আনি, সব কিছু ফিটফাট, চুল লম্বা, এবং একদিন কি ভেবে দাড়ি কামাবো কিনা ভাবতেই লক্ষ্মীর উদয়। লক্ষ্মীকে বললাম, নাপিত এলে বলো তো। নাপিত মাঝে মাঝে আসে, বদ্রিদার দাড়ি কামিয়ে দেয়, মন্দিরের চত্বর দিয়ে ঢোকে এবং দাড়ি কামিয়ে আবার ফিরে যায়। সাবান, ব্রাশ, গরম জল, খুর সব লক্ষ্মীর জিম্মায় থাকে। লক্ষ্মী আমাকে খবরটা দিতে পারে ইচ্ছে করলেই। লক্ষ্মী বলল, এ কি গো, তুমি কি বুড়ো হয়েছ? বুড়ো হলেই বুঝি দাড়ি কামায়? দাড়ি কামালে তোমাকে বিশ্রী দেখাবে। ঠাকুর, তোমার এই মতি কেন? আচ্ছা লক্ষ্মী, তুমি আমায় ঠাকুর ঠাকুর করো কেন? মানুষের ঠাকুর থাকে না? তুমি তো আমার সঙ্গে ঝগড়া করো কেবল। ঠাকুর, আমিও তোমার মতো ভালোবাসার কাঙাল। বলেই ছুট লাগিয়েছিল। সবাই ঘুমাচ্ছে। ভেতরের দুটো দরজা পার হয়ে লক্ষ্মী এখন কোথায় যেতে পারে জানি। সে ঝিলের ঘাটলায় গিয়ে বসে থাকবে। রান্নাবাড়ি পার হয়ে পেছনের মাঠটায় পড়লে ঝিলের ঘাটলা দেখা যায়। সেখানে লক্ষ্মী নেই। সে ভালোবাসার কাঙাল, আমিও। লক্ষ্মীর জন্য মায়া লাগে, মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যায়। আবার কলেজের সেই সমবয়সী মেয়েটাও আমাকে কেমন মোহমান করে রাখে। সে একবার চোখ তুলে দেখলেই সারাটা দিন আমার কি যে ভালো কাটে। লক্ষ্মী ঝিলের ঘাটলায় নেই, অশ্বত্থের নিচে নেই। রেললাইন ধরে হেঁটে কোথাও যেতে পারে। লাইনে উঠে দেখলাম নেই। ফিরে এসে মন্দিরে ঢুকতে যাব, দেখি লক্ষ্মী মন্দিরের দরজার সামনে সিঁড়িতে মুখ নিচু করে বসে আছে। বাবা ঠাকুর তার ঘরে বসে পুরনো সব ধর্মপুস্তক ঘাঁটাঘাঁটি করছেন। লক্ষ্মীর প্রতি তার স্নেহ প্রবল। লক্ষ্মীকে দেখলে তিনি মন্দিরের দরজা খুলে বসেন, বলেন, কি খেলি হারামজাদি? অথবা এমন অবস্থায় দেখলে ভোগের প্রসাদ তুলে হাতেও দিতে পারেন। ভোগের প্রসাদ খেতে ইচ্ছে হলে লক্ষ্মী এখানটায় এসে বসে থাকে জানি। আজ তার কিছুই নেই। কেমন একা এই বিশ্বে লক্ষ্মীর নিমগ্ন স্বভাব আমাকে পীড়া দিচ্ছিল। এখানে কিছু বলাও যায় না, বাবা ঠাকুর শুনতে পাবেন। কিসে কি রোষ জন্মায় বাবা ঠাকুরের এতদিন থেকেও টের পাইনি, বরং ভয়ে মানুষটাকে এড়িয়ে চলে। আমি চলে যাচ্ছিলাম, তিনি কিভাবে যে সব টের পান। ডাকলেন, এই বিলু, কাকে খুঁজছিস? কাউকে না বাবা ঠাকুর। মিছে কথা বলছিস? না বাবা ঠাকুর, কাউকে নয়। লক্ষ্মী আমার দিকে তাকালো। আমার চোখে এক অসহায় তরুণের ছবি দেখে বুঝি মায়া হলো তার। বলল, বাবা ঠাকুর, মন্দিরের শান কি ঠান্ডা গো,
এখানে পড়ে থাকতে মন চায়। বাবা ঠাকুর বললেন, আরে বেটি তুই, বলেই তিনি শ্যামাসঙ্গীত গাইতে থাকলেন। এই মানুষটির এক এক সময় এক এক ভাব, যেন লক্ষ্মীর মুখে সাক্ষাৎ বিশ্বজননী দর্শন করছেন। খ্যাপা মা আমার বলে এমন আত্মমগ্ন হয়ে গেলেন যে আমাদের দুজনের পক্ষেই সরে পড়ার এটা প্রকৃষ্ট সময়। লক্ষ্মী চোখ টিপে বলে, পালাও পালাও, নালে এক্ষুনি কে জানে বাবা ঠাকুরের কি মতি হবে। হয়তো গঙ্গা স্নানে যাবেন বলবেন। কার সাধ্য আছে বলে না যাব না? নতুবা নীলকুঠির মাঠে, মন্দির থেকে বের হয়ে গাছপালার নিচে অথবা মাঠের মধ্যে তিনি হেঁটে যেতে বলবেন। কার সাধ্য আছে বলে না যাব না? তখন কুমার সম্ভব কিংবা কিংস লিয়ার থেকে আবৃত্তি, এমন গম্ভীর গলা যে বিশ্ব চরাচরে মানুষের অস্তিত্ব বড় অর্থহীন লাগে। আমার ছোট হৃৎপিণ্ডে অথবা রক্তের ভেতরে যে সুন্দর তরুণী কেবল ভেসে বেড়ায়, সে কথা মনে থাকে না। অকিঞ্চিতকর মনে হয় জীবন, সব কিছু অর্থহীন। মানুষটার কাছে গেলেই এমন টের পাই। বড় ভয় লাগে বাবা ঠাকুরকে। বাবা ঠাকুরের চোখ রক্তবর্ণ, চুল সাদা, নড়বড়ে দুটো দাঁত ঠোঁটের উপর ঝুলে থাকে, পরনে গেরুয়া কৌপিন, গায়ের চামড়া কোঁচকানো এবং শ্বেত চন্দনের মতো সাদা, কখনো গম্ভীর, কখনো উত্তাল, আবার কখনো ভারী ছেলে মানুষ। কোনো এক উত্তরায়ণের সকালে বাবা ঠাকুর যৌবনে গৃহত্যাগ করেছিলেন। ধন সম্পদ, সুন্দরী পত্নী, বিশাল জমিদারি পরিত্যাগ করে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়িয়েছেন। বদ্রিদা তার সাক্ষাৎ পান লক্ষণঝোলায়। বদ্রিদা কফের ধাতের মানুষ। সেখানে মরণাপন্ন হলে বাবা ঠাকুর শিয়রে হাজির এবং আরোগ্য লাভ। বাবা ঠাকুর সম্পর্কে এই দেবস্থানে এমন সব অলৌকিক কাহিনী কত আছে। লক্ষ্মী ফাঁক পেলে সেই সব কাহিনী শোনায়। মন্দিরে তিনি থাকেন না, রাত হলে নিমগাছটার নিচে শুয়ে থাকেন। শিবা ভোগের সময় উঠে যান। তখন তার গলায় সে বিচিত্র ডাক, হায় আয় মা। সেই ডাকে দুটো সাদা রঙের শেয়াল ঝিল থেকে উঠে আসে এবং ভোগ খেয়ে চলে যায়। বাবা ঠাকুরের কোনো কাজে পরিবারের ত্রুটি থাকলে খেপে যান। দেবস্থান ত্যাগ করে দূরের ব্রহ্মময়ী কালীবাড়িতে আশ্রয় নেন। তখন শিবাভোগ নিয়ে ভোগান্তির শেষ থাকে না। সেই অপার্থিব দুই প্রাণী একমাত্র বাবা ঠাকুরের আহ্বানেই সাড়া দেয়। অন্য কেউ ডাকলে তারা আসে না। বদ্রিদা সংসারের অমঙ্গল আশঙ্কায় কাতর হয়ে পড়েন। বাবা ঠাকুরের পায়ের কাছে গিয়ে দিনের পর দিন হত্যে। বাবা ঠাকুরের মর্জির বিরুদ্ধে যাবার সাহস এ পরিবারের কারোর নেই। সুতরাং লক্ষ্মী চোখটে পায়, পা টিপে টিপে সরে পড়লাম। আর তক্ষুনি সিংহের মতো গর্জন, পালাচ্ছিস বিলু? থমকে গেলাম। চাতাল এবং বিশালাকায় প্রাঙ্গণ জুড়ে মন্দিরের কারুকাজ করা ছাদের নিচে বাবা ঠাকুরের কণ্ঠ বজ্রধ্বনির মতো শোনায়। আমি যে বাবার ছেলে, তার পক্ষে এই নিনাদ অবহেলা করা খুবই শক্ত। পা টিপে টিপে আবার এগিয়ে যেতে হলো। বললেন, তোর ভাইটাকে দেখালি না? আমার ভাইটা এই বাড়িতেই আছে, কিন্তু কোথায় আছে জানি না। নটুপটুর সঙ্গে কোথায় যেন ঘুরে বেড়াচ্ছে। লক্ষ্মীর খোঁজে গিয়ে ভাইটার কথা ভুলে গেছিলাম। বললাম, কোথায় যে গেল? লক্ষ্মী বলল, দেখো গে মাস্টার, ছাড়া বাড়ির কাছে ওরা ওয়া ওয়া খেলছে। দেবস্থানের দক্ষিণ দিকটায় একটা বড় ছাড়া বাড়ি। সেখানে শীতের সময় শহর থেকে লোকজন আসে বনভোজন করতে। রথ দেখা, কলাও বেচা। সেখানে যেতে যেতেই শুনতে পেলাম কে যেন গাইছে, গায়ের ধারে শান্ত নদীটি। কে গায়? ভারী মিষ্টি গলা তো। নটুপটু কখনো গান গায় বলে জানি না। কোনো রাখাল বালকের মতো গলার স্বর চারপাশে ব্যাপ্ত, উদার উদাস মায়াবী। পিলু কখনো গান গায় বলে জানি না। তবে কে গায়? ডাকলাম, পিলু আছিস? সঙ্গে সঙ্গে সেই ছাড়া বাড়ির কোনো অদৃশ্য স্থান থেকে যে গানের সুর ভেসে আসছিল তা থেমে গেল। আবার ডাকলাম, নটু, পটু। এবারে জবাব, আমরা এখানে মাস্টারমশাই। গাছের উপর থেকে কেউ কথা বলছে। বড় বড় সব আম, জাম, জামরুলের গাছ। একটা গাছ মাটির সঙ্গে কিছুটা সমান্তরাল হয়ে উপরে উঠে গেছে।
গাছটার কাণ্ডটার উপর দিয়ে সিঁড়ি বেয়ে ওঠার মতো উপরে উঠে যাওয়া যায়। গাছটার 3টি ডাল 3 দিকে ডালপালা মেলে দিয়েছে। ওরা 3 জন গাছের ডালে বসে গাছ পাকা আম সব সাবার করছে। বললাম, কে গান গাইছিল রে? নটু বলল, আমি না মাস্টার মশাই। পটু বলল, আমিও না। পিলু বলল, আমি গাইনি দাদা। গান গাওয়াটা যে লায়েক হয়ে যাবার সামিল, অপরাধ, ভব্যতার লক্ষণ না, 3 জনই সেটা বুঝে ফেলেছে। বয়সটাই এমন যে সবকিছুই সহজে অস্বীকার করা যায়। কিন্তু এত সব ভাববার সময় নেই। বাবা ঠাকুর বসে আছেন। বললাম, পিলু চল, বাবা ঠাকুরকে প্রণাম করবি। পিলু কেমন ভূত দেখে আটকে ওঠার মতো বলল, আমি যাব না দাদা। বাবা ঠাকুর ইচ্ছে করলে চোখের পাকে সব ভস্ম করে দিতে পারে। আমি যাব না, ভয় করে। বাবা ঠাকুর মানুষকে ছাগল ভেড়া গরু বানিয়ে দিতে পারে। ওর হাত ধরে বললাম, আয়, বাবা ঠাকুর সাধুসন্ত মানুষ, তোকে এসব কে বলেছে? কে বলবে আবার, আমি জানি। পিলুর মনের মধ্যেও তবে নানা রকম ভয় বাসা বেঁধে থাকে। ফকির, আউল, বাউল, দরবেশ, সাধু সন্ত সবাই ভিন্ন মার্গের জীব। এরা খুশি মতো সব করতে পারে, এরা না পারে এমন কিছু নেই। দেবস্থানে ছাড়া পাঁঠা অনেক বিচরণ করে বেড়ায়। যাদের মানত থাকে অথচ বলি দেবার প্রথা নেই, তারা মায়ের নামে পাঁঠা ছেড়ে দিয়ে যায়। পাঁঠার পাল ঘুরে বেড়ায় দেবস্থানের এই ছাড়া বাড়ি অথবা রেল লাইনের ধারে। সন্ধ্যা হলে চাতালে ফিরে আসে। সময় মতো বলি হয় না বলে ছাড়া পাঁঠার সংখ্যা অনেক। এইসব দেখেই পিলুর ধারণা, এই দেবস্থানে এত পাঁঠা যখন, বাবা ঠাকুরের কাজ না হয়ে যায় না। কোপে পড়ে গেলেই পাঁঠা, তারপর ঢাক গুড়গুড়, ট্যাং ট্যাং ফাঁসির বাজনা, আর এক কোপে গলা ফাঁকা। পিলু কিছুতেই যেতে চাইছে না। প্রায় হাড়ি কাঠে পাঁঠা টেনে নিয়ে যাবার মতো করে আমি তাকে ধরে নিয়ে যাচ্ছি। নটু বলছে, বাবা ঠাকুর খুব ভালো, তুই যা, দেখবি তোকে হাত ভরে মন্ডা দেবে। পিলু, যে পিলু ভালো খাবারের নামে পাগল, সেই কিনা নিম গাছটার নিচে আসতেই আমার হাত কামড়ে দিল। আমি বললাম, এই কি করছিস, আহ! বলে হাত ছেড়ে দিতেই 2 লাফে সে রেল লাইন পার হয়ে ছুট লাগালো। যত ডাকি তত সে দৌড়ায়। মাঠে নেমে ডাকলাম, পিলু যাস না। কে শোনে কার কথা? আসলে সব নষ্টের গোড়া এই নটুপটু। বললাম, ঠিক তোরা বাবা ঠাকুরের নামে লাগিয়েছিস। সঙ্গে সঙ্গে দুজনেই একসঙ্গে এক বাক্যে বলে উঠল, আমি না, আমি না, পটু, আমি না, আমি না, নটু। দাঁড়া, দুটোকেই আজ মজা দেখাবো। লক্ষ্মী দূরে দাঁড়িয়েছিল। বললাম, লক্ষ্মী, একটা ভালো দেখে কঞ্চি নিয়ে এসো তো, এরা বড্ড মিছে কথা বলতে শিখেছে। ছিটকিলার ঝোপ থেকে সরু মতো একটা ডাল ভেঙে নিয়ে এলো লক্ষ্মী। মাস্টারের যা মর্জি, মুহূর্তে রাগ জল হয়ে যেতে পারে। সে দৌড়ে গেল এবং নিমেষে পাতা ডাল ভেঙে লকলকে বেতের মতো বস্তুটি আমার হাতে দিয়ে বলল, ছাল চামড়া তুলে দাও মাস্টার, জীবনেও যেন আর মিছে কথা না বলে। পটু একটু গোয়ার প্রকৃতির। সে বলল, মারুক না, মারুক, তোমাকে লক্ষ্মী দিই, দেখো কি করি। লক্ষ্মীকে চোখ রাঙানোতে আমার কেমন ইজ্জতে লাগে। আমার সামনে লক্ষ্মীকে শাসানো হচ্ছে। লক্ষ্মী বলল, কি আস্পর্ধা মাস্টার, তোমার সামনে আমাকে এ কথা বলল? এই ছোড়া বড় হলে কি হবে? বলবো না, আমি বলছি বলিনি। ওরা জানে এ কমাসে আমি ওদের উপর একদিনই মাত্র রোষে এলোপাথাড়ি মেরেছি। নটুপটু দেবস্থানে আসা এক পুণ্যার্থীর সন্তানকে কটু কথা বলে গালিগালাজ করেছিল এবং অভিযোগ 2-1টি অশ্লীল কথাও সঙ্গে বলেছে। আমার ছাত্রের হেন অশালীনতা যেন আমাকেই বিদ্ধ করেছিল। ওরা আমার ছাত্র, ছাত্রের এই আচরণ তার গৃহশিক্ষকটি না জানি কি। সেহেতু আমি একজন বাউন্ডুলে বাবার জ্যেষ্ঠ সন্তান হওয়া সত্ত্বেও প্রহার একটু মাত্রাতিরিক্ত করে ফেলেছিলাম। বদ্রিদা কিংবা বৌদি এ নিয়ে বরং আমাকেই পরে সমর্থন করেছেন। এই 2 চঞ্চল বালককে যে বসে আনতে পেরেছি তাতেই তারা খুশি। কিন্তু পরে বড় কষ্ট হয়েছিল। নিজেই গেদাল পাতার রস লাগিয়ে দিয়েছিলাম এবং আরোগ্য লাভে যা সেবা যত্ন সবই আমি করেছি। এতে 2 বালক যেন আমার প্রতি ভালোবাসা বোধ করে।
তেমনি আবদার রক্ষার্থে তারা যখন তখন ছুটিয়েও যায়। আমার কথার উপর আর কারো কথা নেই। এই কম বয়সে এত বেশি শাসন করার অধিকার পাবার ফলেই বোধ হয় নিজের মধ্যে কোনো স্বৈরাচারই তৈরি হয়ে যায়। ভিতরটা আমার রাগে গো গো করছিল, কিন্তু ভয় শুরুটা জানি, শেষটা জানি না। মাত্রাতিরিক্ত হয়ে না যায় এই ভয়ে অনেকদিন শাসনের নামে লকলকে বেতের ডগা মাথায় ছুঁয়ে ভয় দেখাবার চেষ্টা করি, বেশি দূর এগোই না। বারবারই মনে রাখার চেষ্টা করি শত হলেও তুমি এদের আশ্রিত। বললাম, তুই বলিসনি তো কে বলেছে? পটু চুপ। লক্ষ্মী বলল, তুমি মাস্টার যেমন, এ ছোকরাই বলেছে, দেখছো না চোখ মুখ? চোখ মুখ দেখে আমার মনে হয় না পটু বলেছে, তা না হলে সে এতটা বেয়াড়া হয়ে উঠত না। লক্ষ্মী কিন্তু নাছোড়বান্দা, মাস্টারের সামনে তাকে শাসিয়েছে। যদি কিছু না বলি, আমি জানি লক্ষ্মী আমাকে নেবার জন্য তৈরি হয়ে আছে। তোমার মাস্টার কিচ্ছু হবে না, একটা শয়তান এতটুকুন ছোড়াকে তুমি সামলাতে পারো না, তোমার মুখের সামনে আমাকে শাসায়, তুমি আবার করবে মাস্টারি। তোমারও আখের ঝরঝরে, এদেরও আখের ঝরঝরে। সমূহ উভয় সংকট থেকে নিজেকে ত্রাণ করার কি উপায় ভাবছিলাম। বললাম, নটু, তুই পিলুকে বাবা ঠাকুরের নামে ভয় দেখিয়েছিস। পিলু যে চলে গেল বাবা ঠাকুরকে প্রণাম না করে, তিনি কি ভাববেন বলতো? আমার নরম কথাবার্তা শুনে লক্ষ্মী মুহূর্তে খেপে গেল। বলল, না হয়েছে, দাও আমার কঞ্চিটা। বলে সে আমার হাত থেকে প্রায় হ্যাঁচকা মেরে সে প্রহার দেবার বস্তুটি কেড়ে নিল। তারপর যেন আমাদের চেনেই না, এমন করে চারিদিকে দেখতে দেখতে বলল, মাস্টারি ছেড়ে রাখালি করোগে, যার যা মানায়। লক্ষ্মীর কথায় আমার মাথা গরম হয়ে গেল। তাই করব। তাই করো না, কে বারণ করেছে? এখানে মরতে এলে কেন? পটু বলল, লক্ষ্মীদি, ভালো হচ্ছে না। তোমার বাড়ি, তুমি বলার কে? তুমি আর কখনো মাস্টারমশাইকে এমন কথা বলবে না, খুব খারাপ হবে বলে দিচ্ছি। লক্ষ্মী ততোধিক খেপে গিয়ে বলল, তোর বাড়ি, তোর খাই, তোর পড়ি, তুই বলার কে রে? আহ লক্ষ্মী, কি হচ্ছে? কি না কি বলে, দাদাকে যদি না বলেছি, তুই আমাকে এমন কথা বলতে পারলি পটু? আমি দেবস্থানে পড়ে আছি বলে যা মুখে আসে তাই বলবি? লক্ষ্মী আঁচল চাপা দিয়ে ঝরঝর করে কাঁদছে। পটু বলল, দেখলেন মাস্টারমশাই, আমি কি বলেছি? আপনাকে কি না বলেছে? পটু বদ্রিদার ভয়ে চোখ মুখ কেমন শুকনো করে ফেলেছে। লক্ষ্মী, তুমি কিছু মনে করো না, ছেলে মানুষ। মনে করব না, 100 বার মনে করব। তোমার সামনে যা তা কথা বলল, আর তুমি কিচ্ছু বললে না। লক্ষ্মীর সঙ্গে আমাকেও জড়াচ্ছে, লক্ষণ ভালো না। লক্ষ্মীর চোপাকে সবাই ভয় করে, আমিও পাই। বেশি আর এগোনো ঠিক না। দুটো খেতে পড়তে দিস বলে এত কথা। লক্ষ্মী গজগজ করছে। গাছ কোমর বাঁধা ওর শাড়ি, পায়ে সে কখনো কিছু পরে না, পরার নিয়ম নেই। সে বাড়ির একাই সব সামলায় বলে বৌদি বরং একটু বেশি তোয়াজেই রাখে। সুতরাং হেন তাজা বাঘিনীকে শান্ত না করলে মাস্টার ছাত্র মিলে সবার উপরই কৈফিয়ত তলব হতে পারে। লক্ষ্মীকে বুঝতে দেবার জন্য বললাম, দেখো না দুটোকে আজ কি করি, তুমি যাও। আমি যাব না, এখানে দাঁড়িয়ে থাকবো, কি করতে পারো করো দেখি। আমি বলেছি কিছু করব? বললে না, এক্ষুনি তো বললে, যাও। খুবই মুশকিল, কোনো কথাই বলা যায় না। আমার উচিত ছিল মরি না মরি 2 ঘা লাগাই, শুধু এটুকু হলেই লক্ষ্মী প্রসন্ন হবে। ওর প্রসন্নতা রক্ষার্থে অগত্যা বললাম, পটু, তুই বড় বার বেড়েছিস, দাঁড়া, হাত পাত। পটু এসব বিষয়ে সব সময় প্রস্তুত থাকে বলে সে হাত পাততে বিন্দুমাত্র দেরি করল না। লক্ষ্মী বলল, থাক হয়েছে, আর বলবি না তো? পটু বলল, বলবো। লক্ষ্মী নিজেই আবার কি ভেবে বলল, মাস্টার, আজ রাত 12টা তক পড়াবে, ঝিমুনি এলেই মার, ছোড়ার তেজ দেখো। পটু এবারে উল্টো আক্রমণ করে বসল, তুমি মাস্টারমশাইকে অপমান করেছ। ও মা,
অপমান কি গো আবার? বললে না রাখালি করোগে। কথাটা লক্ষ্মীর বলা ঠিক হয়নি। লক্ষ্মী যে অন্যায় কথা বলেছে বোঝা উচিত। বাড়ির একজন গৃহশিক্ষককে এভাবে অপমান করলে ছাত্রদের লাগবারই কথা। বললাম, লক্ষ্মী, তুমি অন্যায় করেছ, এটা তোমার ধৃষ্টতা। অন্যায় করেছি, বেশ করেছি। সত্যি কথা বললে তেনার রাগ। লক্ষ্মী কাউকে পরোয়া করে না। ধৃষ্টতা, যত আদিক্ষেতা, কথার কি ছিরি। লক্ষ্মী হার না মানায় মনে মনে খুবই দমে গেলাম। নটুপটুকে বললাম, চল আমরা বেরিয়ে আসি। লক্ষ্মী বলল, যাও না, কোন চুলোয় যাবে, যাও। একটু হেঁটে গেলে লক্ষ্মী দেখলাম পিছু পিছু আসছে। নটু বলল, তুমি আসছো কেন? তো ওদের সঙ্গে যাচ্ছি না। কিন্তু বিপদ, দুই ছাত্রকে নিয়ে যেদিকে গেলাম লক্ষ্মীও সঙ্গে সঙ্গে সেদিকে গেল, সঙ্গ ছাড়ছে না। পটু বলল, কি বেহায়া দেখছেন? লক্ষ্মীকে বললাম, বাড়ি যাও, কত কাজ তোমার, বৌদি খোঁজাখুঁজি করবেন। লক্ষ্মী দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম কিছুতেই কাজ ছাড়া হবে না। যা বলবো লক্ষ্মী তার বিপরীত কাজ করে প্রমাণ করবে সে সব করতে পারে। এ বাড়িতে তার জোর এ ভাবি উত্তরাধিকারীদের চেয়ে কম নয়। আমার সঙ্গে লক্ষ্মীর জীবন এভাবেই কাটছিল। সেদিন সন্ধ্যায় কিছুতেই কথা বলবো না স্থির করেছি। লক্ষ্মী বড় কটু কথা সহজেই বলতে পারে। রাখালি করতে পারো না কথাটা আমার খুব লেগেছে। লক্ষ্মীর মুখে এমন কথা সাজে না। ওর সঙ্গে বাক্যালাপ বন্ধ না করলে ও আরও মাথায় চড়ে বসবে। লক্ষ্মী আলো জ্বালিয়ে দিয়ে গেল। কথা বললাম না। নটুপটু আজ লক্ষ্মীকে দেখেই পড়ায় বেশি মনোযোগ দিয়েছে। ওর বড় লাগানি ভাঙানির স্বভাব। এখন দুপক্ষের মধ্যে চরম অবস্থা বিরাজ করছে। পড়াশোনায় এতটুকু গাফিলতি দেখলেই ভিতর বাড়িতে খবর পৌঁছে দেবে। পড়ছে না, গল্প করছে, তিনটেই ফাঁকিবাজ। শত হলেও বদ্রিদা মানুষ, এ ভয়টা আমাদের তিনজনেরই আছে।